সাবিন শেষ করে বউ নিয়ে বাসায় ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। নতুন বউ সাজে মুনিয়া মাথায় ঘোমটা টেনে শ্বশুর বাড়িতে ঢুকলো, তবে চুপচাপ বাড়ি, তেমন আত্মীয় স্বজন আসেননি। সাব্বিরের নিজের খালাফুপু চাচিরাও আসেননি। অবশ্য দ্বিতীয় বিয়েতে এত আয়োজন করে দাওয়াত করা হয়নি কাউকে। সাব্বিরের মা সবাইকে ফোন করেছেন, দোয়া চেয়েছেন, এ পর্যন্তই। বিয়ে বা বউ নিয়ে কারো কোনো উত্তেজনা নেই। মুনিয়া ঘরে ঢোকার পরে সাব্বিরের বড় বোন সুমাইয়া আপা এসে একটু মিষ্টি দুধ মুখে দিয়ে গেলেন। দায়সারা ভাবে একটু কালো জাম কেটে মুখে ঢুকিয়ে দিলেন সাব্বিরের বড় ভাবি। তারপর সবাই ঘর থেকে চলে গেলেন একসাথে। আর কারো কোনো খবর নেই। সাব্বিরের দ্বিতীয় বিয়ে হলেও মুনিয়ার তো প্রথম বিয়ে, তা হোক বাপ মরা মেয়ে, চাচার বাড়িতে বড় হয়েছে। যদিও বাবা নেই, মুনিয়া এটা কখনোই বুঝতে পারেননি। বিয়ে ঠিক হবার পরে খুব কেঁদেছিলেন। সারা পৃথিবীতে কি পাত্রের এতই অভাব পড়েছে যে মুনিয়াকে ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দিতে হবে? বাবা থাকলে কখনো এমন হতে পারতো না। মেজো চাচা এসে বললেন, ছেলেটা ভালো, সৎ, ব্যবসায়ী, ভালো ইনকাম করে, কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে। সেটা নিয়ে বসে থাকলে তো আর চলে না। ওই মেয়ের কপালে সাব্বিরের মতো ভালো ছেলে ছিল না, তাই হয়তো সংসার টেকেনি। তাছাড়া মা, আমার অবস্থা তো জানিস, তোকে এক টুকরো সোনা দিতে পারবো না। তোর সংসার সাজিয়ে দেওয়ার ক্ষমতাও আমার নেই। তোর নিজের পছন্দ থাকলে না হয় সেখানেই বিয়ে দিতাম, তাও তো নেই। আমার কথা ভেবে রাজি হয়ে যা মা। মুনিয়া চোখ মুছে বলেছে, আমি রাজি চাচা, কোনো সমস্যা নেই। সাব্বিরের বাড়ি থেকে কোনো দাবি দেওয়া ছিল না। মুনিয়াকে দুটো লাল টুকটুকে লাগেজ ভরে শাড়ি, গয়না, পয়নামার জিনিসপত্র দিয়েছে। হলুদ হয়নি। মুনিয়ার খুব ইচ্ছে ছিল কাঁচা ফুলের গয়নায় সেজে একটা হলুদ সবুজ মেশানো রঙের জামদানি পরে গায়ে হলুদে সাজবে। সেটা আর হয়ে উঠলো না। থাক, এক জীবনে সব আশা তো আর পূরণ হয় না। অবশ্য মুনিয়ার কোনো আশাই পূরণ হয়নি। বাবা মারা যাওয়ার পরে মাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে মামারা, আবার তাকে বিয়েও দিয়েছে, কিন্তু মুনিয়ার সেখানে জায়গা হয়নি। মামি তাকে একদিন বললেন, দেখ মুনিয়া, তোর মায়ের তেমন বয়স হয়নি, তার পুরো জীবনটাই পড়ে আছে। এখন লোকে যদি দেখে তার এত বড় মেয়ে আছে, তাকে কে বিয়ে করতে আসবে বল? তার চাইতে তুই মা তোর মেজো চাচার বাড়িতে গিয়ে থাক। মুনিয়া পরদিনই নিজের ব্যাগটা নিয়ে চলে এসেছিল। চাচি নিজের সংসারে বাড়তি বোঝা আদর না করলেও ফেলে দেননি, কিন্তু খুব টানে টানে জীবন কেটেছে। তবে আজ এসব ভেবে আর লাভ কি? মুনিয়াকে বসানো হয়েছে সাব্বিরের ঘরে। সাব্বিরকে এখনো সামনাসামনি দেখেনি মুনিয়া। হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছিল বড় দাদা, মানে মেজো চাচার বড় ছেলে। সাব্বিরের সাথে তার কি যেন ব্যবসা, সেখান থেকে বিয়ের প্রস্তাব। না, সাব্বির দেয়নি বোধ হয়। মেয়ে খুঁজছে, এই খবর পেয়ে বড় দাদাই যোগাযোগ করেছে। ঘরটা পুরো সাজানো গোছানো। একটা 4 পাল্লার আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব, একটা শোকেস ভর্তি বিভিন্ন ধরনের বইপত্র, একটা তাকের মতো কাঠের কিছু একটা, নিচে কিছু রাখা কিন্তু বোঝা যাচ্ছে না কি আছে। কর্নার একটা 1 পাল্লার আলমারিও দেখা যাচ্ছে। আয়নাটা দেখে মুনিয়ার মনে হলো এই আয়নাটাই দ্বিতীয়বার কোনো মেয়ে ব্যবহার করেছে। আগের বারও হয়তো সাব্বিরের আগের বউ এই আয়নায় মুখ দেখেছে। এই ঘরের জানালার পর্দা থেকে চারপাশে একটা রুচিশীল ছাপ। কে সাজিয়েছে? হয়তো সাব্বিরের আগের বউয়ের কেনা জিনিসপত্র। সে তো নিশ্চয়ই বেডশিট বা জানালার পর্দা নিয়ে চলে যায়নি। মুনিয়ার ক্লান্ত লাগছে, বালিশে হেলান দিতেই চোখ বন্ধ হয়ে এলো। সাব্বির ঘরে এলো অনেক রাতে। মুনিয়া তখন ঘুমিয়ে পড়েছে। সাব্বির মুনিয়াকে না ডেকে পাশেই শুয়ে পড়লো। মুনিয়া ঘুম ভাঙলো জানালা থেকে আসা সকালের রোদে। পাশে কেউ নেই, তবে বালিশের মাঝখানটা ডেবে আছে, মানে কেউ ছিল। নয়তো ভেবে নিত সাব্বির নামের ভদ্রলোক কাল ঘরে আসেননি। আশ্চর্য বিষয়, গতকাল বিয়ে হয়েছে, ভদ্রলোককে এখনো ভালো করে দেখেনি মুনিয়া। বিছানায় বসতে বসতে সাব্বির টাওয়েল পরে বের হলো ওয়াশরুম থেকে। মুনিয়া চোখ নামিয়ে নিল। এভাবে কোনো অপরিচিত ছেলেকে দেখেনি কখনো মুনিয়া এর আগে। ঘুম ভাঙলো তোমার? রাতে দেখলাম গভীর ঘুমে, তাই আর ডাকিনি। মুনিয়া ঘাড় নাড়লো। ওয়াশরুমে গরম পানি রাখা আছে, গোসল করে নিতে পারো, আমি এখন বের হয়ে যাব, ফিরতে ফিরতে রাত হবে। মুনিয়া আবারও ঘাড় নেড়ে সায় দিল। এভাবেই মুনিয়ার সংসার শুরু হলো। খুবই অদ্ভুত বিষয়, সাব্বির সকালে মুনিয়া উঠতে উঠতে চলে যায়, আর ফেরে মাঝরাতে। মুনিয়া বসে থাকতে থাকতে ডাইনিং এ ঝিমিয়ে যায়। সাব্বিরের কলিং বেলে সে ধরফর করে উঠে বসে। কয়েকদিন এভাবে যাওয়ার পরে সাব্বির একদিন বলল, শোনো, তোমার এত রাত অব্দি বসে থাকার দরকার নেই। আমি আগেও এমন রাত করেই ফিরেছি, কেউ অপেক্ষা করে থাকিনি, নিজেই নিয়ে খেয়ে নিতাম। মুনিয়া নিচু সুরে বলল, এখন তো আমি আছি। সাব্বির হো হো করে হেসে উঠল। এই কথায় হাসির কি হলো মুনিয়া বুঝতে পারল না। সাব্বিরের সাথে মুনিয়ার শারীরিক ঘনিষ্ঠতা হয়েছে। সাব্বির তাকে উথাল পাথাল ভালোবাসায় ভাসিয়েছে। এই সম্পর্ক পুলিশশালী গন্ধ, সিগারেটে পোড়া ঠোঁটের টক টক চুমুর ছোঁয়া মুনিয়াকে মাতাল করেছে। খারাপ লাগেনি, তবে সাব্বিরের বোধহয় মানসিক টান কম। বিশেষ মুহূর্তের পরে সাব্বির ঘুমিয়ে যায়। মুনিয়ার তখন
আরো কিছু ইচ্ছে করে, তখন ইচ্ছে করে ভালোবেসে কোমল স্পর্শে কেউ তাকে জড়িয়ে থাকুক, তীব্র কামনা নিয়ে উত্তাল চুমুর পরে কেউ কপাল ছুঁয়ে উষ্ণ চুমু খেয়ে নিক। আলাদা বালিশে এক হাত নয়, যেন এক পৃথিবীতে দূরত্বে সাব্বির ঘুমিয়ে থাকে। মুনিয়া প্রতিবারই দীর্ঘশ্বাস ফেলে। সাব্বিরের জামা কাপড় জিনিসপত্র মুনিয়ার নাড়াচাড়া করতে ভালো লাগে। এ বাড়িতে মানুষের অভাব নেই, মুনিয়ার তাই কাজকর্ম থাকে না বললেই চলে। দ্বিতীয় বর্ষের অনার্স পরীক্ষার সামনে, কিছু পড়াশোনাও করে, তবে পরীক্ষা দিতে পারবে কিনা এখনো নিশ্চিত না, কারণ বইপত্র দেখে সাব্বিরের ভাবি নাক সিটকিয়ে বলেছে সাব্বিরের খালি বিদ্যান বই জোটে। আগের বউ তো চাকরি পেয়েই ডানা গজিয়েছিল, এবার আবার নতুন করে শুরু হলো। মুনিয়ার প্রচন্ড কষ্ট লাগলো, কোনো উত্তর দেয়নি। সাব্বিরকে বলার মতো সম্পর্ক তৈরি হয়নি এখনো, তবে মুনিয়া অনেক কষ্ট করে এতদূর পড়াশোনা চালিয়েছে। এসএসসি পরীক্ষার পর থেকে বিয়ের জন্য পাত্র খোঁজা চলছিল, তবে খালি মেয়েকে নিয়ে আজকাল কোনো পাত্র ঠকতে চায় না। এই এতদিন দেরি হলো। মুনিয়া একটু একটু করে পড়া চালিয়ে এতদূর এসেছে। কে জানে সাব্বির পড়তে দেয় কিনা। না দিলে মুনিয়া জোরও করতে পারবে না, এর কারণ চাচা সামর্থ্য নেই ওকে আবার টানার। আহা, মুনিয়া ছেলে হলে কিছু একটা নিশ্চয় করে ফেলতো, আর বিয়ের কথা তো উঠতোই না। সাব্বিরের জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন এসেছে। আগের বউ ইউনিভার্সিটির হলে থাকতো, তার সাথে সংসার করা হয়নি, ফোনে আলাপে প্রেম, সেখান থেকে বিয়ে অবধি গড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা টিকলো না। তাই এবার আর ওর টান তৈরি হয় না। শারীরিক টান তো প্রাকৃতিক চাহিদা, তবে নিয়মিত সব জামা কাপড় গোছানো পায়, বাসায় ফিরে খাবার গরম করতে হয় না, প্লেটে ভাত বেড়ে দেওয়ার লোক আছে এখন। এসব ছোট ছোট বিষয়গুলোতেও সাব্বিরের ঘরে ফিরতে ইচ্ছে করে। মুনিয়াকে আদর করতে ভালো লাগে। মেয়েটা নিম্ন মধ্যবিত্ত ঘরের এতিম মেয়ে, তাই হয়তো সাব্বিরের সাথে কখনো তর্ক করতে যায় না, বেশি কথাও বলে না। সাব্বির প্রয়োজনীয় কিছু বললে ঘাড় নেড়ে সাড়া দেয়। একদিন ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। খেতে বসার পরে মুনি আসতে বলল, আমার অনার্স পরীক্ষার ডেট দিয়েছে, এই মাসের 14 তারিখ শুরু হবে। সাব্বির বলল, আচ্ছা। আলীনগর কলেজে সিট পড়েছে, চাচার বাসা থেকে কাছে হবে। আমি কি পরীক্ষা দিব? কেন দেবে না? পড়াশোনা করেছো তো দেখলাম। তাহলে 2-1 দিনের ভিতরেই যেতে হবে, অ্যাডমিট তুলতে হবে। আচ্ছা যাও, কবে যাবে বলো, সৌরভকে পাঠাবো, দিয়ে আসবে। মুনিয়ার ইচ্ছে হলো বলতে আপনি যাবেন না, কিন্তু বলতে সাহস পেল না। জামাই গেলে তার বাড়তি যত্ন আছে, মেজো চাচার উপর চাপ পড়বে। তারপর ওখানে মুনিয়া থাকতো পেছনের বারান্দায়, খাবার রুমের পাশে ছোট্ট একটা ঘরে একটা চৌকি আর একটা পড়ার টেবিল ছিল। এই বিশাল বাড়ি, এত সুন্দর রুম, এত আসবাবপত্র, এসবে থাকা সাব্বিরকে ওখানে গিয়ে থাকতে বলতে লজ্জা লাগছে। মুনিয়া চলে গেল 2 দিন পরে। মুনিয়া সেদিন চলে গেল, সাব্বির একটু তাড়াতাড়ি ফিরেছিল। সবাই জেগেই ছিল, তবুও কেমন বাসাটা ফাঁকা ফাঁকা লাগলো। একটা দিক বোধহয় অন্ধকার হয়ে গেছে, কিন্তু না তো, সব জায়গাতেই তো বাতি জ্বলছে, তাহলে এত নিরিবিলি লাগছে কেন? খেতে বসে সাব্বির অনুভব করলো আজ খেতে ভালো লাগছে না। সবই ঠিক মতো আছে, কিন্তু কোনো খাবারই বোধহয় আজ রান্না ভালো হয়নি। অল্প খেয়ে উঠে পড়লো। নিজের রুমে গিয়েও একই অনুভূতি। তাহলে কি মুনিয়ার জন্য খারাপ লাগছে? কই, মেয়েটা তো এত কথা বলে না তার সাথে। রোজ রাতে শুয়ে মুনিয়াকে কাছে টেনে নেয় সাব্বির, ওর ঠোঁটে গভীর চুমু খায়। মুনিয়াও সাড়া দিতে শুরু করে। সাব্বিরের পশমাবৃত বুকে পোষা বিড়ালের মতো মুখ ঘষে আদর করে দেয়। সাব্বিরের যে অনুভূতি হচ্ছে সেটা শারীরিক নয়, বুকের ভেতর একটা কষ্ট কষ্ট লাগছে, ঠিক কি যেন নেই এই ধরনের। সাব্বিরের মনোযোগ ঘোরাতে চেষ্টা করে। কালকে কয়েকটা ক্যাশ মেমো লাগবে। আগে ব্যবসার কাগজপত্রগুলো সব ছড়ানো ছিল, সেগুলো এখন একটা দেরাজে আলাদা আলাদা করে রডের দোকানের ক্যাশ মেমো, বালি চালানের কাগজপত্র রাখা। মেয়েটা সব কাগজ গুছিয়ে রেখেছে। সাব্বিরের সময় লাগে না খুঁজে পেতে। পরের দেরাজ টেনে দেখে এক পাশে শার্ট গুলো রাখা আর এক পাশে জিন্স প্যান্ট। উপরের ছোট দেরাজে সব মোজা আন্ডারওয়্যার গোছানো, টাইল দুটো ধুয়ে রাখা, মোবাইল, হেডফোন, ঘড়ি, ব্রেসলেট গুলো রাখার জায়গাটা একদম পরিপাটি, খুব যত্ন করে সাজিয়ে রাখা। সাব্বির চারপাশে তাকায়, পড়ার টেবিলটা ফাঁকা, মুনিয়ার বইপত্র নেই এখানে। একটু কৌতূহল থেকে মুনিয়ার জামা কাপড় রাখার আলমারিটার দরজাটা খোলে সাব্বির। একটা মুনিয়া মুনিয়া সুবাস এখানে। কিছু না সরিয়ে প্রাণ ভরে সুবাস নেয় সাব্বির। মুনিয়াকে কখনো ফোন করা হয় না, ওর চাচার বাসায় বিয়ের পর কখনো যাওয়া হয়নি। সৌরভ পৌঁছে দিয়ে এসেছে আজ। সাব্বির চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর সিদ্ধান্ত নিয়ে বাইক নিয়ে বের হয়ে পড়লো। রাত 12টার বেশ কিছু সময় পরে মুনিয়ার চাচার বাসায় গিয়ে কড়া নাড়লো। মুনিয়া জেগেই ছিল। বাইকের হর্নটা ভীষণ পরিচিত হলেও মনে হলো এটা মনের ভুল। এত রাতে কি আর সাব্বির আসবে? কিন্তু অবাক হয়ে দেখলো সাব্বির এসেছে। এত রাতে জামাই এসেছে দেখে সবাই ব্যস্ত হয়ে পড়লো। সাব্বির লজ্জিত ভঙ্গিতে বলল, আসলে আমি এত ব্যস্ত থাকি, দিনে একদমই সময় পাই না। সাব্বিরের ব্যস্ততা মিথ্যে নয়, সবাই জানে। মাঝরাতে কিছু না করলে
হলেও আনুষ্ঠানিক আলাপ আর জামাই আদরের পরে সাব্বির মুনিয়াকে কাছে পেল যখন, তখন রাত 1:30 বাজে। আজও মুনিয়া তেমন কোনো কথা বলেনি। মুনিয়ার রুমের চারপাশটা দেখে নিয়ে যেন সাব্বির মুনিয়ার বুকের ভেতরটা এক ঝটকায় দেখে নিল। কোনো কথা না বলে আজ মুনিয়াকে বুকে টেনে নিল সাব্বির। আজ কোনো প্রাকৃতিক চাহিদার জন্য নয়, মুনিয়ার কপালে উষ্ণ চুমুখে এক হাতে ওকে জড়িয়ে ধরলো। মুনিয়াকে আজ দ্বিধা কাটিয়ে একটা হাতে সাব্বিরকে আঁকড়ে ধরলো। দুজন চোখ বন্ধ করলো একটা নিশ্চিত নির্ভরতায়। আজ ওদের এক হাত এক পৃথিবী দূরত্ব সরে গিয়েছে নিশ্চিত। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে গল্পটা শুনতেছিলেন সেটা ছিল শাহানাজ আলমের লেখা দূরত্ব গল্পের প্রথম পর্ব। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্পের বাকি অংশ শুনতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।